আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ২। লিখেছেন তামান্না ইসলাম। আব্রাহাম আর আয়রাতের চোখাচোখি হয়ে গেলে আয়রাত পুরো স্ট্যাচু হয়ে যায়। দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে। আছে তো আছে, শুধু আব্রাহাম হুঁশে আছে, কিন্তু আয়রাত যেন একটা ঘোরের ভিতর আছে। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পেরে কিছুটা গলা খাকারি দেয়, হাতের আঙ্গুল দিয়ে নিজের কপালে কিছুটা স্লাইপ করে। বাঁকা হাসিটা যেন এবার গাঢ় হাসিতে পরিণত হয়েছে। সামনে তাকিয়ে দেখে আয়রাত এখনও তার দিকেই তাকিয়ে আছে। টাসকি খেয়েছে নাকি? এবার আব্রাহাম জোরে কিছুটা কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, আর আয়রাতেও যেন এবার হুঁশ আসে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, সামনে ঘুরে চোখের পাতা মিটমিট করে দ্রুত। ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ুক। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি সে? আয়রাত হাত দিয়ে নিজেই নিজের মাথায় গাঁটটা মারল। আয়রাত মাথা তুলে অবনীর দিকে তাকায়, দেখে যে অবনী তার দিকেই তাকিয়ে ভ্রুজোড়া নাচাচ্ছে। অবনী, কি এভাবে তাকিয়েছিলে কেন বল? খেলি তো ঝটকা তোর মাথা। আমি হ্যাঁ হ্যাঁ, কি বল? ধুর, কিছুই না, যা তো গিয়ে কাজ কর। আয়রাত অবনীকা উল্টো ঝাড়ি দিয়ে হাতে একটা জুসের ট্রে নিয়ে সেখান থেকে এসে পড়ে। অবনী তো হেসে কুটি কুটি হচ্ছে। তবে আয়রাত যখন থেকে আব্রাহামকে দেখছে তখন থেকেই তার কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছে সে লোকটিকে, কিন্তু ঠিকভাবে খেয়াল করতে পারছে না। আয়রাত কাজ তো করছে, কিন্তু মন তার কাজে নেই। আর এইদিকে আব্রাহাম কোনো না কোনোভাবে আয়রাতকে দেখেই যাচ্ছে। আব্রাহাম বুঝতে পেরেছে যে আয়রাত হয়তো তাকে নিয়ে কিছুটা সন্দেহের মাঝেই আছে। তাই তো আয়রাতের এই চিন্তা মাখা মুখটা নিতান্তই আব্রাহামের দেখে বেশ মজা পাচ্ছে। হাতের সব কাজ শেষ করে আয়রাত একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখনই অবনী আসে। অবনী বলল, আইরু বেবি, হয়েছে কি তোর বল তো? সেই কখন থেকে দেখছি যে এভাবে মুখ লুকিয়ে রাখিস। কি হয়েছে? আরে আমার কিছু হয়নি, আমার না কেমন যেন লাগছে। কেমন? এই যে আব্রাহাম চৌধুরী আছে না। হুম। আমি সত্যি বলতে ওনাকে এর আগে দেখিনি, কিন্তু তবুও কেন জানি তাকে দেখে মনে হচ্ছে যে আমি কোথায় যেন তাকে দেখেছি। অবনী বলল, আরে শোন, দেশে এমন কেউ নেই যে ওনাকে চেনে না। ওনার অনেক নাম দাম বুঝলি। সো হয়তো দেখেছিস কোনো না কোনোভাবে, কিন্তু খেয়াল নেই। হয়তো। আচ্ছা শোন, আমাকে ম্যানেজার ডাকছেন, আমি যাই। আয়রাত বলল, আচ্ছা ঠিক আছে, যা। অবনী সেখান থেকে চলে যায়, কিন্তু সেই একই সন্দেহ যেন আয়রাতের মনে রয়েই যায়। আব্রাহাম দূর থেকে হলেও আয়রাতকে দেখছে বাঁকা চোখে। তখন আরেকজন ছেলে এসে আয়রাতকে বলে যেন ড্রিঙ্ক নিয়ে যায় তাদের কাছে। আয়রাত কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। হাতের ড্রিঙ্ক এর গ্লাসগুলো নিয়ে আয়রাত ভেতরে যায়। গিয়ে দেখে সেখানে আব্রাহাম নেই। আয়রাত কিছুটা দম ফেলে। গ্লাসগুলো হাত থেকে টেবিলের উপর রেখে আয়রাত যেই না পিছু ঘুরে চলে আসতে নিবে, তখনই ফট করে আব্রাহাম তার সামনে এসে পড়ে। আয়রাত এতে বেশ চমকে যায়, সাথে খানিক পরেই যেতে ধরে। আব্রাহাম এক মুহূর্ত দেরি না করে খপ করে আয়রাতের কোমর টেনে ধরে, আর তার আরেকটা হাত আব্রাহাম নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে আয়রাতের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আয়রাত তাকিয়ে দেখে আব্রাহাম তার কোমরে হাত দিয়ে রেখেছে। মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়, এক ধ্যানে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে। আব্রাহাম এমন চাহনি আয়রাতকে বেশ অস্বস্তিতে ফেলেছে। আয়রাত শুকনো কিছু ঢোক গিলে, আর তখনই আয়রাতকে ডাক পড়ে বাইরে, তাকে খুঁজছে অনেক কাজ। সে ফট করে আব্রাহামের কাছ থেকে নিজেকে ছড়িয়ে নিয়ে দূরে সরে আসে, মাথা নিচু করে দ্রুত গতিতে চলে আসে। আব্রাহাম এক মনে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়রাত চলে গেলে আব্রাহাম ড্রিঙ্ক এর প্লাস তুলে তাতে চুমুক দেয়। আয়রাত অনেক ঘামছে। বাইরে আসতেই দেখে দিয়া, আর তার জন্যই এত ডাকাডাকি। দিয়া আয়রাতকে দেখেই দ্রুত চলে যায়। দিয়া বলল, এই কোথায় থাকিস তুই? এতবার যে ফোন দিলাম। আরে কাজ অনেক ছিল রে, ধরতে পারিনি, সরি। আচ্ছা, উনি কি এসেছেন রে? কে? আরে আব্রাহাম আহমেদ চৌধুরী। হ্যাঁ। ধুর, আগে কেন বলিসনি? আল্লাহ, আমি উনিকে দেখব। দিয়া দ্রুত ভেতরের দিকে যেতে ধরে, আর আয়রা তার হাত টেনে ধরে। এই থাম। এই তোরা কি রে, বারবার দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলি একদম। আমার জন্মান্তরের ক্রাশ রে।
কিন্তু আমার ভালো ঠেকছে না। মানে দেখ, আমি ওনাকে এর আগে কখনোই দেখিনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আমি ওনাকে কোথাও দেখেছি। কবে দেখেছিলি? তোকে বললাম না যে সেই দিন বাড়ি একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সেই দিনই আমি লোকটার চেহারা দেখিনি, তবে আজ কেন যেন আব্রাহাম চৌধুরীকে দেখে চেনা চেনা লাগছে। ওয়েট, কি তুই জানিস ওই বারটা কার? কার? আব্রাহাম আহমেদ চৌধুরীরই। ও আচ্ছা। কি? জি। দাঁড়া দাঁড়া, মানে? মানে হয়তো সেই দিন তুই ওনাকেই দেখেছিস, সেই দিন বডি দেখেছিস আর আজ ফেস। এই কথা বলেই দিয়া খিলখিল করে হাসতে লাগলো, আর এদিকে আয়রাত একটা ছোটোখাটো শখ খেলো। তার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে, যে তাহলে সেই দিন যে তাকে এক রাতের বউ হবার অফার করেছিল সে আর কেউ না, এই আব্রাহাম চৌধুরী ছিল। আর একটু আগে যে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিল সেই আব্রাহামই ছিল। এটা ভাবতে আয়রাতের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আয়রাত তার মুখটা বাংলার ৫ বানিয়ে রেখে দিয়েছে আর তার সামনে দিয়া হাসছে। এটা যেন আগুনে ঘি ঢালার সমান। আয়রাত দিয়ার চুল টেনে ধরল। দিয়া হাসা বাদ দিয়েই চিল্লাচ্ছে এখন। অবনী কাজ করে এদিকে আসছিল, এসেই দেখে আয়রাত দিয়ার চুল টানছে। অবনী দ্রুত গিয়ে আয়রাতকে দিয়ার কাছ থেকে সরিয়ে আনে। অবনী বলল, তোরা বড় হবি কবে রে? আমি মরি আমার জ্বালায় আর ওরা হাসছে। দিয়া বলল, ৩ ঘন্টা লাগিয়ে রেডি হয়ে এসেছিলাম, সব একদম জলে গেল রে। আয়রাত বলল, আয় সমুদ্র বানিয়ে দিচ্ছি। এই না, অনেক হয়েছে। এই তোর মায়ের খাইয়া খিদা লেগে গেছে রে, খাইতে দে। আয়রাত বলল, আনছি, খাই খাই কোম্পানি। আয়রাত সব চিন্তা মাথায় নিয়েই কাজ করতে লাগলো, আর এদিকে অবনী আর দিয়া গল্প করছে। বেশ সময় পর আয়রাত দিয়ার জন্য খাবার এনে দিল, আর তখনই ম্যানেজার আয়রাতকে ডাক দিল। এই আয়রাত। জি। তোমার কাজ ওনাদের অনেক ভালো লেগেছে। জি। এবার যাও, তাদের জন্য আরও কিছু নিয়ে ভেতরে যাও। আচ্ছা। এই বলেই ম্যানেজার লতিফ চলে আসেন, আর আয়রাত টেবিলের কাছে গিয়ে ট্রেতে করে কিছু লাইট খাবার নিয়ে যায়। আয়রাত ট্রেতে খাবার নিচ্ছিল, তখনই দিয়া আসে। কিরে, ওই লেট লতিফ কি বলে? ম্যানেজার কিছুটা উল্টো স্বভাবের তো, তাই সবাই তার নামের আগে লেট ব্যবহার করে। লেট লতিফ, তবে তার অগোচরে। আয়রাত বলে ওঠে, আয়রাত, তোমার কাজ ওনাদের খুব পছন্দ হয়েছে, এবার কিছু খাবার নিয়ে ভেতরে যাও, ব্যঙ্গ করে বলে। দিয়া হো হো করে হেসে ওঠে, তারপর বলে, আচ্ছা যা তুই। আয়রাত বিরক্ত সহিত একটা ক্ষীণ দম ছেড়ে ভেতরে চলে যায়। ভেতরে যাবার সময় আয়রাত এক নজরে উপরে তাকিয়ে দেখে আব্রাহাম সুইমিং পুলের এক পাশে দাঁড়িয়ে কথা বলছে। আয়রাত দেখে চোখ নামিয়ে ফেলে। আব্রাহাম দেখে যে আয়রাত এদিকেই আসছে। আব্রাহাম দেখেও না দেখার ভান করে থাকে। আয়রাত গিয়ে আস্তে করে ট্রেটা রেখে আবার দ্রুত ঘুরে চলে আসতে নেয়, কিন্তু আব্রাহাম আর তা হতে দিল না। কোথায়? আয়রাতকে পিছন থেকে ডাক দেয়, হেই গার্ল। আয়রাত যাচ্ছিল, কিন্তু পাগুলো থেমে যায় আব্রাহামের ডাকে। চোখ মুখ কুঁচকে ফেলে, হাতটা মুঠিবদ্ধ করে ফেলে। আয়রাত উল্টো হয়েই দাঁড়িয়ে আছে দেখে আব্রাহাম নিজে এগিয়ে গিয়ে আয়রাতের পেছনে দাঁড়ায়। আব্রাহাম খানিক ঝুঁকে আয়রাতের কানের কাছে বলে ওঠে, ট্রেন ধরতে যাবে নাকি? সবসময় এত তাড়াহুড়া থাকো কেন? আয়রাত এবার সোজা হয়ে দাঁড়ায়, স্বাভাবিক হয়ে পেছনে ঘুরিয়ে দেখে আব্রাহাম তার বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে আয়রাত নিজেই দূরে সরে দাঁড়ায়। আয়রাত বলল, জি। মেক 1 গ্লাস ড্রিঙ্ক ফর মি। জি, আসলে তার জন্য বাকিরা আছে, এটা আমার কাজ না। বাকিরা কে কোথায় আছে তা দেখার বিষয় আমার নেই। আমি তোমায় বলেছি আর তুমি করবে। দেরির কাজ আমার পছন্দ না মোটেও। আয়রাত বুঝলো যে তার আর কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়েই আবার টেবিলের কাছে চলে যায়। গিয়ে কোনো কথা না বলে দ্রুত ড্রিঙ্ক বানাতে থাকে, আর আব্রাহাম তার দিকে তাকিয়ে ধীর পায়ে তার কাছে আসে। আয়রাতের পাশেই দাঁড়িয়ে পড়ে। আয়রাত তা খেয়াল করেও আবার কাজ করতে থাকে। আব্রাহাম আয়রাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্যান করে যাচ্ছে, যার ফলে আয়রাতের প্রায় ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে। প্রায় 10-12 মিনিট পর ড্রিঙ্ক বানানো শেষ হয়। আয়রাত চোখ নিচু নামিয়ে আব্রাহামের উদ্দেশ্যে বলে, আপনার ড্রিঙ্ক তৈরি। ব্যাস এইটুকু কথা বলে আয়রাত দ্রুত এসে পড়ে, যেন এখান থেকে এসে পড়লেই
সে প্রাণে বাঁচে। একটা বারও সে আব্রাহামের দিকে ঘুরে তাকায় না। আব্রাহাম বেশ বুঝতে পারছে আয়রাতের অবস্থাটা। আয়রাত চলে গেলে কৌশলে আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ায়। কৌশল একবার আয়রাতের যাবার দিকে, আরেকবার আব্রাহামের দিকে তাকাচ্ছে। তখনই আব্রাহাম বলে ওঠে, এই মেয়েটার পুরো বায়োডাটা আমার চাই। কৌশল বলল, 10 মিনিটেই পেয়ে যাবি। হুম। এই বলেই আয়রাতের বানানো ড্রিঙ্কটা হাতে তুলে নিয়ে আব্রাহাম চলে যায়। আর আয়রাত বড় বড় দম ছেড়ে বাইরে এসে পড়ে। বাইরে এসে আগে ঢোক ঢোক করে 2 গ্লাস পানি খেয়ে নেয়। অবনী আর দিয়া তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আমি আর ভিতরে যাচ্ছি না। এই অবনী, ওদের কিছু লাগলে তুই প্লিজ ভিতরে যাইস, আমি আর নেই। দিয়া বলল, হয়েছে কি? আমার খুব আনইজি ফিল লাগছে রে। ওনার সামনে গেলে আমার আপনি হৃৎপিণ্ডটা ওঠানামা করতে থাকে। এভাবেই রাত কেটে যায়। প্রায় 12টা বাজছে। পার্টি শেষ। আব্রাহাম আর তার ফ্রেন্ডরা চলে যাচ্ছে। হোটেলের অনারের সাথে আব্রাহাম কথা বলে। অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল, সবই অনেক ভালো ছিল। কথা বলছে সবাই, কিন্তু এদিকে আব্রাহাম 2 নয়ন আর আয়রাতকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। কেননা এখানে সবই থাকলেও আয়রাত নেই, আর আব্রাহাম বেকুল হয়ে খুঁজছে। সবাই যখন চলে যাবে তখন আব্রাহাম শেষবারের মতো হোটেলের ভেতরে তাকায়। দেখে যে একটা মেয়ে আয়রাতকে কিছুটা টেনেই এদিকে আনছে, মানে অবনী আয়রাতকে আনছে। আয়রাতকে দেখে আব্রাহামের চোখগুলো যেন জুড়িয়ে যায়। অবশেষে বিদায় নিয়ে সবাই চলে যায়। হোটেলের সব স্টাফরা দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে আয়রাতও। বন্ধুর কাছে থেকেও আব্রাহাম বিদায় নিয়ে নেয়। সে গিয়ে গাড়িতে উঠে পড়ে। তবে গাড়িটা কিছুটা ঘুরিয়ে আব্রাহাম ব্রেক করে আয়রাতের সামনে থামে। আয়রাত দাঁড়িয়েছিল, হুট করেই নিজের সামনে গাড়ি এভাবে ব্রেক করতে দেখে আয়রাত ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। কপাল কুঁচকে সামনে তাকায়। আব্রাহাম গাড়ির উইন্ডোটা খুলে আয়রাতের দিকে তাকায়। আয়রাত সামনে তাকিয়ে দেখে আব্রাহাম। আব্রাহাম তার চোখে পড়ে থাকা গ্লাসটা কিছুটা নিচে নামিয়ে আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে, মিস আয়রাত, আই হোপ আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নিজের কথা শেষ হতেই গাড়ি সাই করে টান দিয়ে আব্রাহাম এসে পড়ে। আর আয়রাত নিজের মাথা চুলকাচ্ছে। কিন্তু পরক্ষণে আয়রাতের মনে পড়ে যে আব্রাহাম তার নাম নিয়েছে। সে আয়রাতের নাম কিভাবে জানলো? আয়রাত তার চোখগুলো শুরু করে সোজা অবনীর দিকে তাকায়। অবনী তো ভ্যাবাচাকা খেয়ে যায় যে আয়রাত তার দিকে তাকিয়ে আছে কেন। দিয়ার মতো তাকেও চুল টানা দিবে না তো? আয়রাতের নজর দেখে অবনী তার 2 হাত নিজের মাথায় চেপে ধরে কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, দেখ বোন, আমার চুলগুলো নষ্ট করিস না প্লিজ। নষ্ট করব না যদি সত্যি বলিস। কি, উনি আমার নাম কিভাবে জানলো? আরে তা আমি কি করে জানবো? তাহলে তাকে আমার নাম কে বলল? আরে যখন তাকে ডাকা হচ্ছিল হয়তো তখন শুনেছে। এতে এত অবাক হওয়ার কী আছে? হ্যাঁ, তাও ঠিক। অবনী বলল, হয়েছে মেরিমা, অনেক রাত হয়েছে, পার্টিও শেষ, এবার তুই জলদি বাড়ি যা, নয়তো তোর যে মার্কামারা চাচি না, সে তোর কিমা বানিয়ে দিবে। আসলেই তো, ঠিক আছে। আয়রাত অবনীর কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। অনেক আগেই দিয়া সবাইকে বলে বাড়ি ফিরে গিয়েছে। আয়রাত হোটেল থেকে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিট পর বাড়ি এসেও পড়ে। তবে আশ্চর্যজনকভাবে এসেই দেখে হলরুমে তার চাচি বসে আছে। আয়রাত ভয় পেয়ে যায় তার চাচিকে দেখে। সে ভেবেছিল তার চাচি তাকে বকবে, কিন্তু আয়রাতের ধারণা ভুল প্রমাণ করে আয়রাতের চাচি বলে ওঠে, সেখানে অনেক কাজ করেছিস, হয়তো খাওয়ার সময়টুকু পাসনি, এই রইল খাবার, ফ্রেশ হয়ে খেয়ে নিস। এই কথা বলে আয়রাতের চাচি উঠে চলে যায়। আয়রাত অবাকই হয়, এই প্রথম তার চাচি তার সাথে ভালো ব্যবহারের কথা বলল। আয়রাত ফ্রেশ হয়ে এসে খেয়ে নেয়। এভাবেই কেটে যায় মাঝখানে পুরো একদিন। আয়রাত আজ ভার্সিটি গিয়েছে। দিনে তো কাজ করতে পারবে না, তাই তাকে রাতে কাজটা করে দিতে হবে। দিয়ে আর আয়রাত একটি ভার্সিটিতে, আর দিয়ার চাচ্চু যেহেতু হোটেলের ওনার, তাই তেমন কোনো সমস্যাতেও আয়রাতকে পড়তে হয় না। এটা আয়রাতের জন্য একটা প্লাস পয়েন্ট। আর অন্যদিকে আব্রাহাম তার অফিসে বসে বসে হাতে একটা গ্লোব ঘোরাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাশেদ, অর্থাৎ যে আব্রাহামের সাথে কাজ করে। গত 6 বছর যাবৎ এই রোশান আব্রাহামের সাথে কাজ করে যাচ্ছে। আর অফিসে ম্যানেজার
ম্যানেজার দাঁড়িয়ে আছে। ম্যানেজারের দর করে ঘেমে যাচ্ছে, কারণ অফিসের ক্যামেরায় ফুটেজ বেশ কিছুদিন যাবৎ প্রবলেম হচ্ছে। আর আব্রাহাম সেগুলো চেক করতে বসেছে। আর সব দেখে আব্রাহামের মাথা গরম। তবে আব্রাহামের মাঝে তেমন কোনো হাবভাব দেখা যাচ্ছে না। আর আব্রাহাম এই অতি শান্ত মনোভাবটাই যেন ওদের গায়ে কাটা দিয়ে দিচ্ছে। ম্যানেজার, জি স্যার। কবে থেকে প্রবলেম হচ্ছে? স্যার, গত দুই দিন ধরে। আব্রাহাম চোখ ঘুরিয়ে রাশেদের দিকে তাকায়। এই যেন রাশেদের যায় অবস্থা। রাশেদ বলল, বিশ্বাস করুন স্যার, আমি কালই জানতে পেরেছি আর সাথে সাথে আপনাকে বলেছি। ব্যাস, আমি কারো কৈফিয়ত শুনতে চাই না। ফুটেজগুলো আমাকে দাও। রাশেদ দ্রুত সব ক্যামেরার ফুটেজগুলো আব্রাহামের সামনে রাখে। আব্রাহাম সেগুলো এক এক করে চেক করতে থাকলো। প্রথম 2 ফুটেজে কোনো রকম দেখা গেলেও 3 নাম্বার ফুটেজ থেকে শুরু করে একদম 7 নাম্বার ফুটেজ পর্যন্ত সব ঝাপসা। তবে আব্রাহাম ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে খেয়াল করে যে 3 নাম্বার ফুটেজে ঠিক 2:45 মিনিটে একটা লোক কালো কাপড় অফিসের ভেতরে যাচ্ছে। তাকে আরও কোন ফুটেজে দেখা যায়নি, কারণ সব ঝাপসা। তবে তাকে আবার ঠিক 6 নাম্বার ফুটেজে দেখা গেছে। আর তখন যে অফিস থেকে বের হচ্ছে, আব্রাহাম আরও একটু খেয়াল করতেই দেখে এই ফুটেজগুলো অফিসের 5 নাম্বার ফ্লোরের। ব্যাস, আব্রাহাম যা বোঝার সে বুঝে গেল। রাশেদ, জি স্যার। অফিসের ভেতর থেকে কারো বাইরে যাওয়া বা বাইরে থেকে কারো ভেতরে আসা টোটালি অফ করে দিও এখনই। জি স্যার। ম্যানেজার, জি স্যার। কেউ যেন কিছু ভুল করেও টের না পায়, সব যেন নর্মাল লাগে। ওকে? জি স্যার, যেতে পারেন। ম্যানেজার আর রাশেদ চলে গেল। আব্রাহাম এক হাত তার মুখে ঠেকিয়ে শুরু দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অতঃপর আব্রাহাম তার গানটাতে সব বুলেট লোড করে জ্যাকেটের পাশে নিয়ে নেয়। অন্যদিকে আব্রাহামের বাড়িতে তার দাদি আছে। উনি বসে বসে টুকিটাকি কাজ করছেন। তখনই বাড়ির ভেতরে এক প্রমার দৌড়তে রোহিত আসে, আব্রাহামের বন্ধু। সে এসেই দেখে দাদি বসে আছে সোফাতে। রোহিত দ্রুত দাদির কাছে চলে যায়। দাদি দাদি দাদি, আরে হয়েছে কি? আস্তে আয়। আসতে আসার সময় নেই দাদি, আপনি আগে বলুন আব্রাহাম কোথায়? আব্রাহাম তো অফিসে। কিন্তু কেন, কি হয়েছে? ও অফিসে চলে গেছে? হ্যাঁ, কেন? ও গড, দাদি হাতে একদম সময় নেই, আমি যাই। আরে আসতে যা। আল্লাহ, হয়েছে এক একটা বাদরের হাড্ডি। রোহিত দৌড়ে আবার আব্রাহামের অফিসের দিকে রওনা দেয়। আর ওদিকে আব্রাহাম অফিসের সোজা 5 নাম্বার ফ্লোরে চলে যায়। আব্রাহাম যেদিক দিয়ে যাচ্ছে সবাই যেন সেদিকেই তাকিয়ে আছে। সবাই বুঝতে পারছে না যে আব্রাহাম এতটা সিরিয়াস কেন আজ। সবাই আব্রাহামের দিকে তাকিয়েছিল, কিন্তু আব্রাহাম তাদের দিকে কিছুটা রাগী লুক দিতেই সবাই আবার আগের মতো কাজে লেগে পড়ে। আব্রাহাম লিফটে করে একসময় 5 নাম্বার ফ্লোরে চলে যায়। আব্রাহামের যেতেই সবাই দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম সবার দিকে এক নজর দেয়। অফিসে একটা সিস্টেম চালু করা আছে, আর তা হচ্ছে অফিসের সবার কাছেই একটা করে আইডি কার্ড আছে। আর এখানে একটা কম্পিউটার আছে। তো যেই অফিসে আসুক না কেন, সেই কম্পিউটারের সামনে নিজের আইডি কার্ড শো করতেই হবে। সবার প্রেজেন্টেশন আপনা আপনি উঠে পড়ে। আব্রাহাম সবার দিকে তাকিয়ে বলে, এই ফ্লোরে মোট কতজন কর্মী কাজ করে? আব্রাহামের প্রশ্নে একজন বলে ওঠে, স্যার মোট 30 জন। আব্রাহাম এবার অফিসের সেই অ্যাটেন্ডেন্স কম্পিউটার দিকে তাকায়, গিয়ে সেটার পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটা অন করে। আজকের সবার অ্যাটেন্ডেন্স চেক করে দেখে যে যেখানে মানুষ 30 জন সেখানে অ্যাটেন্ডেন্স 28 জন, 2 জন নেই। আব্রাহাম কপাল কুঁচকে তাকায়। তার সন্দেহটা যেন বেশ বেড়ে যায়, তীব্র থেকে তীব্র হতে থাকে। আব্রাহাম আরও চেক করে দেখে যে 2 জন নেই, আর তাদের নাম সাগর এবং তাজিম। এই তাজিমকে আর আসেনি কেন? স্যার, উনি অসুস্থ, তাই কিছুদিন ছুটিতে আছেন। আর এই সাগর? স্যার, উনি তো এসেছেন নিজের কেবিনেই। আব্রাহাম তার পাশে তাকিয়ে দেখে ওপারে লেখা সাগর শেখ, অর্থাৎ এটাই সাগরের কেবিন। সবাই যার যার কাজে যান। সবাই যেন এতক্ষণ একটা পিঁপড়ের ঝাঁকের মতো দলা পাকিয়েছিল। আব্রাহামের কথা শুনতেই সবাই ঝাঁকটা ভেঙে যার যার কাজে চলে গেল। আব্রাহাম কম্পিউটার লক করে সে সাগরের কেবিনে চলে যায়। আর যা এক্সপেক্ট
করেছিল তাই হয়। সাগর তার কেবিনে নেই। আব্রাহাম দেখে এসে পড়তে নেয়, কিন্তু একটা কণ্ঠ শুনেই আব্রাহাম থেমে যায়। সাগর বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই অফিসের সব জায়গায় পাইনি, তবে এই ফ্লোরের সব ক্যামেরা তো আমি গন্ডগোল পাকিয়ে দিয়েছি। এই ফ্লোরের পেয়েছি কারণ আমার কেবিন এখানে, আর এখানে আমি বেশি সময় থাকি। অন্যগুলো করে করে নিব, চিন্তা করিস না। টাকাগুলো রেডি রাখিস আর সব গোপন তথ্যগুলো পেয়ে যাবি। আব্রাহাম বলে উঠল, হেল্প লাগলে আমায় বলতে পারিস। সাগর এতক্ষণে ফোনে কথা বলছিল, তবে পেছন থেকে কারো ভারী গলার আওয়াজ পেয়ে সে তার পেছন ফিরে তাকায়। তাকিয়ে সাগরের কলিজায় পানি শুকিয়ে যায়, কেননা পেছনে আব্রাহাম তার 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাগর ভাবতেও পারেনি যে সে এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে। সাগরের চোখগুলো বেরিয়ে আসার উপক্রমে তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সাগরের এমন ভয়ার্ত চেহারা দেখে আব্রাহাম হেসে দিয়ে তার কাছে আসে। কত টাকা লাগবে? এত 1 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 5 কোটি? কত? আমাকে বলতি তোর চাওয়ার থেকে দ্বিগুণ দিতাম, কিন্তু না, উল্টো পথ বেছে নিয়েছিস তুই। স্যার, স্যার আসলে আমি, স্যার আমাকে মাফ করে দিন স্যার। আব্রাহাম সাগরের কাঁধে নিজের হাত রাখে। সাগর চমকে যায়। আব্রাহাম সাগরের চারিপাশে ঘুরতে ঘুরতে বলে, প্রথম দুটো সিসিটিভি ক্যামেরায় ফুটেজে মোটামুটি ক্লিয়ার, কিন্তু 3 নাম্বার থেকে প্রবলেম শুরু হয়। আর 3 নাম্বারের ফুটেজে দুর্ভাগ্যবশত তোকে একটা কালো কাপড়ে দেখা যায়, আর তারপর কোনো ফুটেজেই নেই। 3 নাম্বারে তোকে অফিসের এই 5 নাম্বার ফ্লোরে আসতে দেখা গিয়েছে, আর 7 নাম্বারে তোকে দেখা যায় তখন তুই এখান থেকে বের হচ্ছিস, আর তারপরে তো কোনো ফুটেজ নেই। সেখানে 5 নাম্বার ফ্লোরটা দেখা গিয়েছে। সোজা এখানে চলে আসি, সবার অ্যাটেন্ডেন্স চেক করে দেখি 2 জন নেই, একজন অসুস্থ আর একজন চোর অ্যান্ড বিশ্বাসঘাতক তুই। আর যখন এখানে আসলাম তখন তো তুই নিজেই সব ক্লিয়ার করে দিয়েছিস, এভাবে তোকে ধরলাম। স্যার মাফ করে দিন। জানিস তো, বাঘের গুহায় ঢুকলে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হয়, হয়তো নিজে বাঘকে মেরে সেই বাঘের গুহা থেকে বের হতে হবে, নয়তো নিজেকেই মরে যেতে হবে সেই বাঘের হাতে। নিজে মরো নয়তো মেরে ফেলো। মারতেই তুই পারিসনি, তাই এখন নিজে মর। স্যার মাফ করে দিন, আর এমন হবে না স্যার, প্লিজ এবারের মতো মাফ করুন স্যার, ক্ষমা করুন। সাগর আব্রাহামের ভয়ে এগুলো প্রলাপ বকছিল, আর আব্রাহাম সাগরের পাশে ঘুরছিল। একসময় আব্রাহামের চোখগুলো রক্তচক্ষু হয়ে যায়, আর আব্রাহাম সাগরের পেছনে দাঁড়িয়ে তার দিকে রাগী ভাগে তাকায়। সাগরের কথা বলার মাঝেই আব্রাহাম আকস্মিকভাবে সাগরের ঘাড় ধরে ঠিক তার উল্টো দিকে জোরে ঘুরিয়ে দেয়। ঘাড় মোটকে দিয়েছে সাগরের। সাগর বেচারা একটু শব্দ করার সময়টুকু পায় না, আর সেটা এতই জোরে লেগেছে যে মুহূর্তেই সাগরের নাক কান দিয়ে রক্ত বের হয়ে এসেছে। সাগরের নিথর দেহটা নিচে পড়ে গড়িয়ে পড়েছে। নিঃশব্দ জিনিসটা খুব ভয়ঙ্কর হয়, আর নিঃশব্দে করা কাজও। আব্রাহাম বলে ওঠে। এই বলে আব্রাহাম কেবিন থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় সবার উদ্দেশ্যে বলে যায়, কেউ সাগরের কেবিনে যাবে না। কোনো দিকে না তাকিয়ে আব্রাহাম সোজা চলে যায়, আর রাশেদকে ফোন দেয়। রাশেদ, জি স্যার। কাম টু দ্য 5th ফ্লোর অ্যান্ড টেক হিম। জি স্যার। আব্রাহাম সেখান থেকে গিয়ে সোজা নিজের কেবিনে যায়, আর তখন রোহিত হাঁপিয়ে হাঁপিয়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম তাকে দেখে বলে ওঠে, কিরে, পেছনে কি পাগলা কুকুর পড়েছে নাকি? না, তার থেকেও বেশি। আগে পানি খা। আব্রাহাম রোহিতের দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রোহিত কিছুটা পানি খেয়ে শান্ত হয়। এবার কি হয়েছে বল? আরুষির বিয়ে হয়ে যাচ্ছে, কিছু কর। মানে তুই আরুষির সাথে কথা বলিসনি? বলেছি, আরুষি ভালোবাসে আমায়, কিন্তু ওর ওই খারসুমার্কা বাপ মানে না। ওর বাবার সাথে কথা বলিসনি তুই? একবার না, 2 বার না, 3 বার বলেছি, মানে না। বুঝি না, সব লাভ স্টোরিতে বাপেরা কেন জানে দুশ্মন হয়ে দাঁড়ায়। কিছু কর না ভাই, আজ ওর বিয়ে। আরে যাব, মিয়া বিবি রাজি তো কে কারেগা কাজী। বিয়ে হলে আরুষির তোর সাথেই হবে। মেয়ে ভালোবাসে, ছেলে ভালোবাসে, বাপ মানবে না কেন? হ্যাঁ, কি কমতি আছে তোর? বিয়ে হবে আর তোর সাথেই হবে, চিন্তা করিস না, আমি আছি। আর চল, অয়নকে ফোন কর দ্রুত। আসলে রোহিত আরুষি নামে মেয়েকে ভালোবাসে, মেয়েও বাসে, তবে বাপ রাজি না। আর আজ
জোর করে আলসী বিয়ে দিচ্ছে অন্য ছেলের সাথে। রোহিত আর কোনো উপায় না পেয়ে আব্রাহামের কাছে এসেছে, আর আব্রাহাম থাকতে তো এমন কিছু হবে না। রোহিত অয়নকে ফোন দেয়। তার 20 মিনিট পর অয়ন এসে পড়ে। আব্রাহাম রাশিদকে বলে অফিস থেকে বের হয়ে পড়ে। অয়ন, রোহিত আর আব্রাহাম অফিস থেকে বের হয়ে আব্রাহামের গেস্ট হাউস গ্রিন সিটিতে চলে যায়। তবে এবার হয় আরেক বড় ঝামেলা, তাও আবার আয়রাতকে নিয়ে। অয়ন, রোহিত আর আব্রাহাম অফিস থেকে বের হয়ে সোজা আব্রাহামের গেস্ট হাউস গ্রিন সিট চলে যায়। এবার ভাবতে থাকে যে কে কী করবে, কারণ রোহিতের মুখ থেকে শোনা যায় যে আলসীর বাবা খুব বেশি বদমেজাজি একজন, আর আলসীর ফ্যামিলি অনেকটাই বড়। আলসীর সাথে লুকিয়ে চুরিয়ে কথা হয়েছে রোহিতের। বিয়ে বাড়ি অনেক তোড়জোড়ভাবে সাজানো হয়েছে। রোহিত বলল, আচ্ছা এখন কি করব? আব্রাহাম বলে ওঠে, আলসীকে যেভাবেই হোক এখানে আনতে হবে। এটা অসম্ভব, কারণ সেখান থেকে বের হতে গেলে কারো না কারো কাছে সে ধরা খেয়েই যাবে। তাহলে ওকে বিয়ে বাড়ি থেকে ভাগিয়ে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে? কৌশলকে ফোন লাগা। ওকে। অয়ন দ্রুত কৌশলকে ফোন করে জরুরিভাবে ডাকে, আর কৌশল তার বেশ কিছুক্ষণ পর এসেও পড়ে। আব্রাহাম বলে ওঠে, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোন। আরুষিকে এখানে আনতে হবে, কারণ ওকে একা পালিয়ে আসতে বললেও পারবে না। কৌশল বলল, তাহলে কি তুই যাবি নাকি বিয়ে বাড়িতে? অয়ন বলে ওঠে, কি মাথা খারাপ হয়েছে তোর? আব্রাহাম যাবে অমন লোকাল বিয়ে বাড়িতে? 2 মিনিটে আবার মিডিয়ার লোকজন সব চলে না আসে? আব্রাহাম বলে, আমি আর রোহিত এখানেই থাকবো, কারণ আলসীর ফ্যামিলি রোহিতকে চেনে। যদি দেখে ফেলে তো আর বিয়ে করে কাজ নেই। সো অয়ন, তুই আর কৌশল তোরা দুইজন যাবি, বুঝতে পেরেছিস? কৌশল বলো, আচ্ছা গেলাম, তারপর কি করব? শোন। আব্রাহাম অয়ন আর কৌশলকে সব কিছু এক এক করে বুঝিয়ে বলতে লাগলো। কোনোভাবে যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। যা যা লাগে সব নিয়ে নিল তারা। আর এদিকে রোহিত আলসীকে ফোন করে বলে যে তারা বিয়ে এটা হবে না, তার বিয়ে এটা হবে না। রোহিত সব ব্যবস্থা করছে। এতে যেন আলসীর মনে একটু শান্তি আসে। আব্রাহাম অয়নের হাতে তার জিপের চাবি দিয়ে দিল। সব কিছু নিয়ে প্ল্যান অনুযায়ী অয়ন আর কৌশল জিপ নিয়ে আলসীর বাড়ির দিকে চলে গেল। এদিক দিয়ে আর আয়রাতের ভার্সিটি শেষ, এখন ভার্সিটির বাইরে বের হচ্ছে আর কথা বলছে। দিয়া বলল, কিরে আজ কি প্ল্যান আছে তোর? আয়রাত বলে ওঠে, তেমন কোনো প্ল্যান নেই, এখন এখান থেকে সোজা বাড়ি যাব, কিছুটা রেস্ট নিব, তারপর হোটেলে চলে যেতে হবে, অনেক কাজ আছে। তার করতে হবে না মানে? মানে এই যে এখন তুই আমার সাথে থাকবি। শোন, আজ আমার একটা কাজিনের বিয়ে, বুঝলি? তোর কাজিন? কোনো দিন তো শুনলাম না। আরে আমার দূর সম্পর্কের আত্মীয় লাগে, কিন্তু যেই কাজিনের বিয়ে সে অনেক ভালো, আর আমার সাথেও ভালোই, নাম আরুষি। ও আচ্ছা। আর আমি তো সেখানে তেমন কাউকেই চিনি না, শুধু আলসী আপু আর তার বাবা মাকে ছাড়া। সেখানে একা একা ঘুরতে হবে, তাই আমি তোকে আমার সাথে নিয়ে যাব। না, আমার অনেক কাজ আছে, তুই চলে যা। ধুর, আরে তোর কাজ করতে হবে না, আমি চাচুকে বলেছি যে বিয়েতে আমি আইরুকে সাথে নিয়ে যাচ্ছি। আর চাচু দ্বিতীয় কোনো কথাই বলেনি। আর বাড়িতে ফোন করে বলবি যে তুই কাজে আছিস, ব্যাস। কিন্তু চুপ কর, কোনো কিন্তু পারন্ত না, যাবি মানে যাবি আমার সাথে। দিয়া যেন এক প্রকার খামচে ধরল আয়রাতকে। আয়রাত আর না পেরে হ্যাঁ হি বলে দিল। ভার্সিটি শেষে আয়রাত সোজা দিয়ার সাথে তার বাড়ি চলে যায়। দিয়া রেডি হয় একদম শাড়ি টাড়ি পরে। আয়রাতকেও অনেক বলে, কিন্তু প্রথমত আয়রাত শাড়ি সামলাতে পারে না, আর দ্বিতীয় সে অলওয়েজ নর্মাল গেট আপে থাকতেই পছন্দ করে। বিকেলের দিকে দিয়া আর আয়রাত রওনা দিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বিয়ে হলো রাতে, প্রায় 1 ঘন্টা লাগলো এই বিয়ে বাড়িতে যেতেই। আয়রাত আর দিয়া গিয়ে একটু ঝটকা খায়। অনেক বড় বড় করেই সাজানো হয়েছে, আর মানুষের কথা নয় বাদই দিলাম। আয়রাত বলল, বইন কই, এই কোথায় নিয়ে আইলি রে আমায়? দিয়ার কানে ফিসফিস করে বলে ওঠে, আমি নিজেও বুঝতে পারছি না যে কোথায় এলাম। দিয়ার কথা বলা শেষ হতে না হতেই একজন মহিলা দিয়া বলে চিল্লিয়ে দিয়ার কাছে আসে, তাকে জড়িয়ে ধরে। আয়রাত ভয় পেয়ে কিছুটা পিছিয়ে যায়। দিয়া মুখকে ভেটকিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে।
কুসুম বেগম বলে ওঠে, দিয়া মা কেমন আছিস? কতদিন দেখি না তোমায়, কত বড় হয়ে গিয়েছো। জি জি আন্টি, ভালো আছি। ওমা, এই মেয়েটা কে গো? আন্টি, আমার বেস্ট ফ্রেন্ড, আসলে আমার বোনই। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। আয়রাত কিছু বলে না, তার এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে, তবুও মুচকি হাসছে। আয়রাত বুঝলো যে আরুষির মা অনেক রসিক প্রকৃতি একজন। ঠিক তখনই একজন লোক তার দুই হাত পেছনে ভাঁজ করে গম্ভীর মুখে নিয়ে আরুষির মায়ের পেছনে আসে। আতাউর রহমান বলে ওঠে, কি দিয়া নাকি? জি আঙ্কেল। তা কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। ওকে, আ, আমার বোন, আমার আরেক চাচার ঘরের মেয়ে। আয়রাত এখন পারে না দিয়ার অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেতে। মুখ টিপে হাসছে দেখে দিয়া চিমটি কাটে আয়রাতকে, আর আয়রাত গলা খাকারি দিয়ে চুপ হয়ে যায়। আসতে না আসতে শুরু হয়ে গেছে তোমার, চুপ করো। দিয়া, আয়। আয়রাত মা, তোমরা আরুষির ঘরে যাও, আরুষি তার রুমে আছে, যাও দেখা করো। জি আচ্ছা আন্টি। দিয়া আয়রাতের হাত ধরে সিঁড়ি বিয়ে আরুষির রুমে চলে যায়। আর এতক্ষণে আয়রাত কিটকিট করে হেসে দেয়। আয়রাতের এমন অদ্ভুত রকমের হাসি দেখে দিয়াও হেসে দেয়। এই তোর কাজিনের বাবা মা, আল্লাহ, 2 মিনিট এদের কাছে থাকলে আমি পাগল হয়ে যেতাম। না জানি তোর বোন কেমনে থাকে। আস্তে হাস, লোকে এমনিতেও পাগল বলবে, ভেতরে চল। দিয়া আর আয়রাত ভেতরে গেল, গিয়ে দেখে আরুষি রেডি হচ্ছে। মেয়েরা তাকে রেডি করাচ্ছে, কিন্তু আরুষির মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। আর তা আয়রাত খেয়াল করে। তবে আয়নাতের দিয়াকে দেখতেই আরুষি খুশি হয়ে যায়। দিয়া, এসেছিস তুই? হ্যাঁ আসলাম। কেমন আছিস? তোমার বিয়ে হয়ে যাচ্ছে, ভালো আর রইলাম কোথায়? ছেলে দেখতে বলবো, তোকেও বিদায় দিয়ে দেয়। এই না, তুমি দিয়ার সেই ফ্রেন্ড না? আরে সবাইকে বলেছি বোন হয় আমার। হ্যাঁ তো ঠিকই তো। আয়রাত নাম, তাই না? জি আপু, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? আরুষি বলল, হ্যাঁ ভালোই। এভাবেই কথা হতে থাকে। আস্তে আস্তে আরুষির সাথে আয়রাত বেশ মিলেমিশে গেল। দিয়া তো তুমি করে বলে, তাই আয়রাতকেও তুমিই বলতে হবে। তবে কথার ছলে আয়রাত খেয়াল করলো যে আরুষি হয়তো ভালো নেই। আপু, একটা কথা বলো তো। কি? তুমি এই বিয়েতে খুশি তো? এবার যেন আর আলসি থাকতেই পারল না, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। দিয়া তো বেশ অবাক। ভালোবাসি একজনকে আর বিয়ে হতে যাচ্ছে আরেকজনের সাথে, খুশি থাকে কিভাবে? মানে কি আপু, তুমি তো আমায় কখনো বলনি। কি আর বলবো বলো, বাবা রাজি না, কত ঝামেলা হয়েছে তুই জানিস। তো তুমি যাকে ভালোবাসো তাকে বলনি? ফোন করেছিল, বলছে বিয়ে সে হতে দিবে না। এখন জানি না কিছুই, শুধু যা হচ্ছে হতে দিচ্ছি। আচ্ছা চিন্তা করো না, কিছুই হবে না। যদিও আলস্যের মুড অনেক বেশি খারাপ, তবুও আয়রাত আর দিয়া মিলে আলস্যের মুড ভালো করার চেষ্টা করছে। কৌশল আর অয়ন আলস্যের বাড়ির সামনে এসে পড়ে। রোহিত তাদের বাড়ির অ্যাড্রেস দিয়েছিল, তারা সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ে। আর আসতেই যে বড় বিয়ে বাড়ি দেখে, তাতে এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা বিয়ে বাড়ি। অয়ন বলল, এসে তো পড়লাম, এখন কি করব? এখন আগে যে কোনোভাবেই হোক জিপটাকে পার্ক করে একটা জায়গায় রাখতে হবে, যেন কারো চোখে না পড়ে। অয়ন জিপ থেকে নেমে পড়ে আর কৌশল কিছুটা দূরে গিয়ে সেটা পার্ক করে দেয়, যেন আলুষিকে নিয়ে তারা যখন বাইরে বের হবে তখন যেন খুব ইজিভাবেই জিপটার কাছে চলে যাওয়ার যায়। অয়ন আর কৌশল নর্মাল গেটআপই ভেতরে যায়, আর যেই তাদের জিজ্ঞেস করছে তাদের বলছে সে যে ফ্রেন্ডের বিয়ে। এই তোর হাতে কী রে? ক্লোরাফর্ম, অজ্ঞান করার মেডিসিন। কি এটা, কেন এনেছিস তুই? আরে মেয়েকে কিডন্যাপ করছি না আমরা, শুধু এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। আরুষি ভালোবাসে রোহিতকে, এমনিতেই এসে পড়বে। কৌশল বলল, আরে কখন কি হয় বলা যায় না। আরুষির যে বাপশালার যদি দেখে ফেলে, তাহলে কাপড়ে করে এই মেডিসিন নিয়ে ওর নাকে মুখে চেপে ধরবো। কম খাটাচ্ছে নাকি? হতো যদি ভালোভাবে মেনে নিত। আচ্ছা হয়েছে, এবার চল। অয়ন আর কৌশল এমন একটা ভাব করছে যে তারা এই বাড়িরই মানুষ। অয়ন তো এমন অ্যাক্টিং করছে যে বলার বাইরে। একজন দাদি টাইপ মহিলা অয়নকে কিছুটা সন্দেহ করেছিল। তারা যাতে ধরা না খায় এর জন্য অয়ন দাদি আম্মা বলে চিল্লিয়ে জড়িয়ে ধরেছিল সোজা।
বয়স্ক মহিলাটি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, তাই সেখান থেকে দ্রুত চলে আসে। অয়ন আর কৌশল খুব কষ্টে খুঁজে খুঁজে আলসীর রুম বের করে ফেলে। দেখে তিনজন মেয়ে বসে আছে। আলসীকে দেখে বোঝা যাচ্ছে যে সেই বউ। দরজার আড়ালে অয়ন আর কৌশল দাঁড়িয়ে আছে। ওই দেখ, ওই যে আলসী বসে আছে। দেখেছি। শোন, যা করতে হবে খুব সাবধানে, বুঝলি? আর এভাবে কাজ হবে না। তো এক কাজ কর। কি? আমরা তো বাড়ির পেছনের রাস্তা দিয়ে এসেছি, তাই না? তাহলে বাড়ির পেছনের দরজাটা অবশ্যই দেখেছিস। এক কাজ কর, বাড়ির মেইন সুইচ অফ করে দে। কি? অয়ন বলল, হ্যাঁ, কারণ বাড়িকে এরা রাতের বেলাতেই দিন বানিয়ে রেখে দিয়েছে। যে আলো, বাপরে বাপ! এখন যদি বউকে নিয়ে যেতে হয় তাহলে সবার অগোচরে নিয়ে যেতে হবে। আর রোহিত তো আরশিকে ফোন করে জানিয়ে দিয়েছে কোনো প্রবলেম হবে না। বাড়ির পেছনেই তো মেন সুইচ থাকে, তাই না? তুই গিয়ে সুইচের মিটার ডাউন করে দে। আর বাড়ির সুইচ বন্ধ করলে সবার নাকের নিচ থেকে আমরা নিয়ে যেতে পারবো। কাজটা সুবিধা হবে। ধন্য ধন্য, আমি ধন্য ভাই। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? আব্বে, ও পাম কম মার। যা বলছি তাই কর, দ্রুত যা। আচ্ছা। কৌশলের হাতে একটা ছোট ব্যাগ ছিল, তাতেই সব কিছু রয়েছে। কৌশল ব্যাগটা অয়নের হাতে ধরিয়ে দিয়ে সে চলে যায় বাড়ির পেছনের মেইন সুইচ অফ করতে। আর অয়ন আলসীর দরজা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আলসী, আয়রাত আর দিয়া হেসে হেসে অনেক কথা বলছে। হঠাৎ আলসী বলে ওঠে, দিয়া শোন না, ওই রুমে টেবিলের উপর আমার ফোনটা চার্জে লাগানো আছে, প্লিজ একটু নিয়ে আয়। যাচ্ছি। দিয়া অন্য রুমে চলে যায় ফোন আনতে, আর আয়রাত আলসীর কানের দুলটা ঠিক করে দিচ্ছে। অয়ন একটু উকি দিয়ে দেখে আলসী বসে যে সেইখানেই বসে আছে। কিছুক্ষণ পর দিয়ার ডাক আসে, আলসী আপু, আমি পাচ্ছি না। কোথায় ফোন? আরে টেবিলের উপরেই তো রাখা আছে। ধুর ছাই, আমি পাচ্ছি না তো। আগের মতোই অকর্মা আছিস কি? তোর মাথা, আমি আসছি, দাঁড়া একটু। আয়রাত, তুমি এখানে বসো একটু, আমি আসছি, কেমন? আচ্ছা আপু। আরুষি দিয়ার কাছে চলে যায়, আর আয়রাত সেখানে বসে পড়ে। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই দুম করে কারেন্ট চলে যায়। হঠাৎ পুরো বাড়ির মিটার ডাউন। চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, আর কেমন একটা গা ছমছমে ভাব। বাড়ির মানুষের কথা চারদিকে বাজছে। কারেন্ট যেতেই অয়ন বুঝলো কৌশল গিয়ে মেইন সুইচ অফ করে দিয়েছে। ব্যাস, যেই পুরো বাড়িতে কারেন্ট গিয়েছে তখন অয়ন সোজা আলসীর রুমে চলে যায়। গিয়ে সামনে থাকা মানুষের শক্তভাবে মুখ চেপে ধরে। অনেক ছটফট করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছাড়া পাচ্ছে না। অয়ন কিছু বুঝছে না যে আলসী এত ছটফট কেন করছে, নাকি সে ভয় পাচ্ছে। তাই অয়ন কানের কাছে গিয়ে বলে ওঠে, ভয় পেও না আলসী, আমি অয়ন, রোহিতের কাছে নিয়ে যেতে এসেছি। অয়নের এই কথা বলার পরও অনেক বেশি ছুটোছুটি করছে। এভাবে থাকলে ধরা পড়ে যাবে। অবশেষে আর উপায় না পেয়ে অয়ন ক্লোরাফর্মটা তার মুখের সামনে স্প্রে করে দেয়। মুহূর্তেই শান্ত হয়ে যায় ছটফটানি। অয়ন কোনো রকমে সবার চোখের আড়ালে রুম থেকে তাকে বের করে আনে। তখন কৌশলও এসে পড়ে, কিছুটা ধরাধরি করে আর লুকিয়ে চুরিয়ে একদম বাড়ির বাইরে এসে পড়ে। বাড়ির ভেতরে এখন কারেন্ট আসেনি, তাই অনেক কোলাহল চলছে। অয়ন আর কৌশল তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে পড়ে, যেন বাড়ির বাইরে আসলেই তারা প্রাণে বাঁচে। তবে কৌশল যখন বাড়ির মেইন সুইচ অফ করতে এসেছিল তখন একটা বুদ্ধিমানের কাজ করেছে। জিপটা এনে সোজা সামনে রেখে দিয়ে গিয়েছিল, তাই অজ্ঞান করে তাকে ভেতর থেকে নিয়ে বাইরে আসার সাথে সাথেই জিপটা পেছন সিটে আস্তে করে বসিয়ে দেয়। তখনই দেখে যে হাতে লাইট নিয়ে কিছু লোক এই দিকেই আসছে। এই রে, ওরা তো এইদিকেই আসছে রে। শোন না, আমি না একটা কাজ করে ফেলেছি তাড়াহুড়ো করে। কি করেছিস? কৌশল বলল, বাড়ির মিটারটা এত জোরে টান দিয়েছি যে ওটা না কিছুটা ভেঙে নড়ে বড়ে হয়ে গিয়েছে। ঠিক করার জন্য লোক আনতে হবে। তাতে আমাদের কি? আমাদের কাজ তো হয়েছে নাকি? এই দেখ, লোকগুলো এইদিকে আসছে। শোন শোন, আলসীর মুখটা ঢেকে দে জলদি, দেখে ফেলে সর্বনাশ। কৌশল একটা সাদা কাপড় দিয়ে মুখটা দ্রুত ঢেকে দেয়। এছাড়াও ভেতরে বাইরে সব ঝাপসা অবস্থা। লোকগুলো যখন অয়ন আর কৌশলের পাশ কেটে যাচ্ছিল তখন তারা এমন একটা ভাব ধরে যে তারা গল্প করছে। পরে লোকগুলোর চলে যেতেই অয়ন আর কৌশল ঘোড়ার বেগে ছুটে জিপে উঠে বসে। তারপর সোজা আব্রাহামের গেস্ট হাউজে চলে যায়। সেখানে আব্রাহাম আর রোহিত আছে। অয়ন আর কৌশল খুশিও হচ্ছে আর সাথে কিছুটা নার্ভাসও, কেননা এই প্রথম তারা এমন কোনো কাজ করলো। প্রায় আধা ঘন্টা পর তারা গেস্ট হাউজেই চলে আসছে।
বেশ দ্রুত এসেছে তারা। গেস্ট হাউসের সামনে এসে তারা জিপ থামায়। তারপর আবার আরশিকে নিয়ে ভেতরে চলে যায়। রোহিত করিডোরে দাঁড়িয়েছিল। নিচে তাকিয়ে দেখে যে অয়ন আর কৌশল এসে পড়েছে। রোহিত দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আব্রাহাম এসে গেছে, ওরা। দরজা খুলে দে। দরজা খুলে দাঁড়াতেই অয়ন আর কৌশল ভিতরে আসে। তারপর আরশিকে একটা চেয়ারে বসিয়ে দেয়। এই ভাই, তোর জীবন এনে দিয়েছি, এবার শান্ত হ। থ্যাঙ্কস ভাই, কৌশল বলে ওঠে। যে একটা ধকল গিয়েছে বাবা, জানিস কত কাণ্ড করে একে নিয়ে আসতে হয়েছে। এবার নে, দেখ প্রাণ ভরে তোর প্রাণ ভ্রমরকে দেখ। আব্রাহাম বসে বসে ড্রিঙ্ক খাচ্ছে আর এদের কাণ্ড দেখছে। রোহিত তো পারছে না খুশিতে কেঁদে দিতে। অয়ন আর কৌশল একটু হাত ছেড়ে দিয়ে বসে। রোহিত আর দেরি না করে আরশির কাছে চলে যায়, গিয়ে তার মুখের উপরের কাপড়টা সরিয়ে দেয়। রোহিত এতক্ষণ খুশির জোরে কান্না করছিল, কিন্তু এবার সে সত্যি কেঁদে দেয়। সবাই অবাক হয়ে রোহিতের দিকে তাকায়। এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কি হলো আবার? হারামজাদারা, এই কাকে তুলে এনেছিস তোরা? কাকে আবার? আরুষিকে? কি বলিস? অয়ন আর কৌশল দ্রুত গিয়ে রোহিতের পাশে দাঁড়ায়। দেখে যে হ্যাঁ, সত্যি সত্যি যা বলছে তা ঠিক, এই আরশি না। তাদের এমন আজগুবি কথা শুনে আব্রাহাম আর না পেরে ড্রিঙ্ক ছেড়ে উঠে গিয়ে তাদের কাছে যায়। তবে বাকি সবার সাথে আব্রাহাম যেন এবার বেশ শক খায়। হঠাৎ যাকে তারা আরশি ভেবে নিয়ে এসেছিল সে আরশি না, বরং আয়রাত। দিয়া অন্য রুমে গিয়েছিল কাজে। দিয়ার দ্বারা হচ্ছিল না, তাই আরশি নিজেই উঠে দিয়ার কাছে চলে যায়। আর তখন রুমে আয়রাত একাই ছিল, আর অন্ধকারে তার আয়রাতকেই আরশিকে ভেবে তুলে নিয়েছে। আব্রাহাম অবাক হয়ে তাকিয়ে আছে আয়রাতের দিকে। সে ভাবেনি যে আয়রাতকে সে এভাবে দেখতে পাবে। এটাকে কোইন্সিডেন্স বলবে না ভুল? যাই হোক, আয়রাত এসেছে তো আব্রাহামের কাছে। আয়রাতের চুলগুলো এলোমেলো, মুখের উপর আছড়ে পড়ছে, একদম নিষ্পাপ লাগছে দেখতে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। এই যেন এক আলাদা খুশি লাগছে মনের মাঝে। তবে মুহূর্তের মাঝে নিজের চারিপাশে এই তিন গাধার বকবকানি শুনে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। আব্রাহাম এমন জোরে একটা ধমক দিয়ে যায়, তারা তিনজনই চুপ হয়ে যায়। চুপ, একদম চুপ। তোরা কি মানুষের কাতারে পড়স? গাদার খাটুনি খাটতে হলো এতক্ষণ ভরা। একটা কাজ ঠিকমতো করতে পারিস না, মাথায় গোবর ভরা। দেখে কাজ করতে পারিস না। মনটা চাইছে তোদের দুজনকে এখানে পুঁতে দিতে। আব্রাহামের রাগে অয়ন আর কৌশলের মাথার পেছনে টাস করে থাপ্পড় মারে। রোহিত বলে ওঠে, এখন আমার কি হবে রে? আরশি তো বিয়ে হয়ে যাবে রে। আব্রাহাম বলল, এই চুপ কর তোরা, কানের পোকা খাস না। তাহলে এই মেয়ের কি করব? ওকে নিয়ে তোদের ভাবতে হবে না। এই একবার এখানে এসেছি তো এসেছি, এর জন্য আমি আছি। আব্রাহাম আয়রাতের চেয়ারের দুই পাশে দুই হাত রেখে তার দিকে ঝুঁকে পড়ে। আস্তে করে বলে ওঠে, বলেছিলাম না যে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে? আব্রাহাম আর তার হাত দিয়ে আয়রাতের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আয়রাতের এমন মায়া ভরা মুখটা যেন বরাবরই আব্রাহামের মনকে এলোমেলো করে দেয়। যাই হোক, আব্রাহাম আয়রাতকে পাজাগুলো তুলে নিল। তারপর তার রুমে চলে যায়, গিয়ে বেডের উপর শুইয়ে দেয় তাকে। আয়রাতের দিকে বেশ ঝুঁকে তার চুলগুলো কানের পিঠে গুজে দেয় আব্রাহাম। এক নজর আয়রাতের সারা মুখ চোখ ঘুরিয়ে মুচকি হেসে এসে পড়ে। আবার এসে দেখে অয়ন আর কৌশল মাথা চুলকাচ্ছে। তাদের দেখলেই এখন আব্রাহামের মেজাজ বিগড়ে যাচ্ছে। অকর্মার ঢেকি একটা। আব্রাহামের ধমক খেয়ে আবার চুপ মেরে যায় তারা। এর থেকে ভালো হতো যে আমি নিজে যদি যেতাম। এখন চল দেখি। আব্রাহাম অয়নের কাছ থেকে জিপের চাবি নিয়ে আবার বের হয়ে পড়ে। মুখে একটা কালো কালারের মাস্ক পরে নেয় আব্রাহাম। রোহিতকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে পড়ে আর বলে রেখে যায় যে আব্রাহাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে তারা কেউ যেন আয়রাতের সেই রুমে না যায়। আব্রাহাম আর রোহিত জিপে বসে পড়ে। আব্রাহাম বলল, রোহিত? হ্যাঁ। আরশির নাম্বারে ফোন লাগা, আর ফোন আমাকে দে। আচ্ছা। রোহিত ফোন লাগায় আরশিকে। প্রথমবার ফোন বেজে কেটে যায়, পরে আবার ফোন দিলে আরশি ধরে। দিয়া হয়তো নিচে সবার সাথে আছে, আর কারেন্টও এসে পড়েছে এতক্ষণে।
কিছু সময়ের মাঝে কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে দিবে। আরুষি কথা বলছিল, তখন তার মা আসে আরুষিকে নিয়ে যেতে। এই তো কাজ হলো। আরুষি দ্রুত ফোন কেটে দেয়। আরুষির মা তাকে নিয়ে নিচে নেমে পড়ে। কাজী এসে পড়েছে। কাজের সামনে আরুষিকে বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে তো আরুষি চিন্তায় শেষ। আর কোনো পথ না পেয়ে আরুষি চিল্লিয়ে ওঠে। আরুষির মা দ্রুত তার কাছে যায়। আরুষি তার প্রচণ্ড পেট ব্যথা হওয়ার ভান ধরে, যেন নড়তেই পারছে না ব্যথায় এমন করছে। আরুষির মা তাকে নিয়ে ধরে ধরে রুমে যায়। আরুষি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তখনই রোহিতের ফোন আসে। তবে এবার আব্রাহাম কথা বলছে। এক হাত দিয়ে ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে কথা বলছে। যদিও ড্রাইভ করার সময় ফোনে কথা বলা ঠিক না, তবুও এখন আর কোনো উপায় নেই। হ্যালো, হ্যালো আরুষি, আমি রোহিতের ফ্রেন্ড। জি ভাইয়া, আমার কথা ধ্যান দিয়ে শোনো। তুমি এখন কোথায়? আমার রুমে। ভেতরে এখন কাউকে আসতে দিও না, ওকে? আর তোমার রুমে বা দরজার সামনে কোনো জায়গা বা বারান্দা আছে যেটা দিয়ে তুমি উপর থেকে নিচে নামতে পারবে? জি ভাইয়া, একটা করিডোর আছে, তবে বেশ ছোট। তুমি নামতে পারবে তো? জি ভাইয়া। দ্যাটস ইট। এবার শোনো, তোমার রুমের কোনো বড়সড় কাপড় আছে? জি আছে। 2-3টা কাপড় একসাথে বাঁধো, যেন তুমি উপর থেকে নিচে সহজেই নামতে পারো। আচ্ছা। তারপর করিডোরে এসে দাঁড়াও, আমি আর রোহিত আসছি। রোহিত তোমার বাড়ির পেছনের নিচে দাঁড়িয়ে থাকবে। তারপর তুমি ওর সাথে এসে পড়বে বাইরে, তারপর চলে আসবে। বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা ভাইয়া। আরুষি ফোন কেটে দেয়। যা করতে হবে খুব দ্রুত করতে হবে, যখন তখন কেউ চলে আসতে পারে। আরুষি আর কোনো উপায় না পেয়ে বিছানার চাদর আর জানালার পর্দা বেঁধে নিল। আব্রাহাম প্রচুর জোরে জিপ ড্রাইভ করছে। 7 মিনিট চলে যায়। বাইরে থেকে ডাক দিলে আরুষি চমকে ওঠে। আরুষি আর কিছু টাইম চেয়ে নেয় তাদের কাছ থেকে। একটু পর বাইরে হর্নের শব্দে আরুষি বাইরে যায়। দেখে রোহিত নিচে দাঁড়িয়ে আছে, আর গেটের বাইরে গাড়ির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। আরুষির মুখে হাসি ফুটে ওঠে। আরুষি আর দেরি না করে কাপড় বেঁধে করিডোর দিয়ে নিচে নেমে পড়ে। আরুষির মাথায় ঘোমটাটা আটকে পড়লে সে সেটা রুমে ফেলে রেখেই চলে আসে। খুব সাবধানে নিচে নেমে পড়ে। অতঃপর আরুষি রোহিতের কাছে এসে পড়ে। রোহিত সাথে সাথে জড়িয়ে ধরে তাকে। তারপর আরুষি আর রোহিত জিপে উঠে পড়ে। আর আব্রাহাম হাওয়ার বেগে ছুটে চলে। এদিকে আরুষি বের হচ্ছে না দেখে দরজার বাইরে তার মা চিন্তা করছে। তবে এখন কেন জানি আরুষি মায়ের খটকা লাগে ব্যাপারটা। উনি দরজা ঠেলেই ভেতরে চলে যায়। গিয়ে দেখে আরুষি নেই, তার ঘোমটাটা পড়ে আছে নিচে। করিডোরের পাশে কাপড় পরে আছে অনেক বড়, যা বুঝার আরুষির মা বুঝে গেল। তিনি তার 2 হাত দিয়ে কানে কাছে ধরে চিল্লিয়ে ওঠে। আব্রাহাম রোহিত আর আরুষিকে নিজের গেস্ট হাউজে এনে পড়ে। মুহূর্তেই কাজীকে ডেকে আনে অয়ন। তারপর রোহিত আর আরুষির বিয়ে দিয়ে দেয়। আরুষি আর রোহিতের মুখে হাসি জ্বলছে। দেখলি, এভাবে ভাগাতে হয়। খুব অভিজ্ঞতা, তাই না? হ্যাঁ, সব কিছুরই আছে। তোদের মতো নাকি? থ্যাঙ্কস ইয়ার, তুই না থাকলে হয়তো আমাদের বিয়েটাই হতো না। থ্যাঙ্কস দিয়ে আর লজ্জা দিস না। অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম বনু, উইশ ইউ বোথ এ হ্যাপি ম্যারিড লাইফ। রোহিত আরুষিকে নিয়ে তার বাড়িতে চলে গেল। আস্তে আস্তে অয়ন আর কৌশলও চলে যায়। এবার আব্রাহামের মাথায় আয়রাতের খেয়াল আসে। সে বাঁকা হেসে আয়রাতের রুমে চলে যায়। গিয়ে দেখে আয়রাত এখনও শুয়ে আছে, জ্ঞান ফিরেনি তার। আব্রাহাম গিয়ে আয়রাতের দিকে নিচু হয়ে ঝুঁকে দাঁড়ায়। সারা মুখে চোখ বুলাচ্ছে সে। যাক, ভালো হয়েছে, ভুল করে হলেও আয়রাত আব্রাহামের কাছে এসেছে তো। আব্রাহাম এটা ভেবেই বাঁকা হাসে। কিন্তু সেই দিকে বিয়ে বাড়ি যেন আর বিয়ে বাড়ি রইল না। তুলকালাম কাণ্ড বেঁধে গেছে ওখানে।